সরকারের বদনাম নিয়ে ভাবি না, দুর্নীতিবাজদের কোনো ছাড় নয় বললেন প্রধানমন্ত্রী। কোটা বিরোধীদের চেতনা নিয়ে প্রশ্ন। কোটা আন্দোলনকারীদের রাজাকার স্লোগানে নিন্দার ঝড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, বিশৃঙ্খলার বিরুদ্ধে পুলিশের হুঁশিয়ারি। কোটা আন্দোলনের কুশীলব বিএনপি জামায়াত বললেন ওবায়দুল কাদের, আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। কালো তালিকাভুক্ত এজেন্সির কারণে মালয়েশিয়া যেতে পারেনি 17,500 যুবক। হাইকোর্টে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবেদন কাল আদেশ। বন্যা পরিস্থিতির উন্নতি বেড়েছে, নদী ভাঙন, চরম দুর্ভোগে বানভাসী মানুষ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: কোপায় বাজিমাত করে আর্জেন্টিনার ট্রেবল জয়, সর্বোচ্চ সংখ্যক ট্রফি আলবিসেলেস্তাদের ঘরে। দুর্নীতিবাজদের ক্ষমা করা হবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের বদনাম নিয়ে ভাবি না, দুর্নীতি করলেই ব্যবস্থা নেওয়া হবে। এ সময় কোটা আন্দোলনের নামে যারা নিজেদের রাজাকার বলতে লজ্জা পায় না, তারা কোন চেতনায় বিশ্বাস করে প্রশ্ন করেন সরকার প্রধান। বার্ষিক কর্মসংস্থান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মানিক শিকদারের রিপোর্ট। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে 2024-25 অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান। শুরুতেই চলতি অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হস্তান্তর করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা। 2022-23 অর্থবছরের এপিআই বাস্তবায়নে শীর্ষ 10 মন্ত্রণালয়ের সচিবদের সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী। এ সময় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি যেই করুক ছাড় নেই। সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ দেন সরকার প্রধান। যারাই দুর্নীতির সাথে জড়িত হবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না, কিন্তু আমি সমাজটাকে আরও শুদ্ধ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ যাতে সৃষ্টি হয় সেই ব্যবস্থাটাই নিতে চাই। কোটা আন্দোলনের নামে যারা নিজেদের রাজাকার বলতে লজ্জা পায় না, তারা কোন চেতনায় বিশ্বাস করে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। এ সময় পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা ও নির্যাতনের কথাও স্মরণ করিয়ে দেন বঙ্গবন্ধু কন্যা। লাখো শহীদ রক্ত দিয়ে গেছে, লাখো মা বোন নির্যাতিতা, তাদের এই অবদান ভুললে চলবে না, এটা মনে রাখতে হবে। কারণ পাকিস্তানি হানাদার বাহিনী আর রাজাকার বাহিনী যেভাবে এদেশের অত্যাচার করেছে, আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কী ঘটেছিল? সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে সচিবদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। নির্ধারিত সময়ের মধ্যে সব প্রকল্প সম্পন্ন ও কৃচ্ছ্রতা সাধনের তাগিদও দেন তিনি। কেউ যেন কোনো রকম চক্রান্ত করে খাদ্যের দাম বাড়াতে না পারে, নজরদারিটা বাড়াতে হবে। যে সমস্ত প্রকল্প এখনও অসমাপ্ত সেগুলি সম্পন্ন করার ব্যবস্থা নিতে হবে। প্রতি ক্ষেত্রে আমাদের কৃচ্ছ্রতা সাধন করতে হবে। সুষ্ঠু পরিকল্পনা ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি যথাযথভাবে পালনের মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আসুন দেশটাকে এগিয়ে নিয়ে যাই। এই বাংলাদেশ কারোর কাছে হাত পেতে চলবে না। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে আহত হয়েছেন কয়েকজন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমবেত শিক্ষার্থীদের। বলেছেন, তাদের সঙ্গে আলোচনা না করে একতরফা সিদ্ধান্ত নেওয়া হলে মেনে নেওয়া হবে না। বিস্তারিত আহমেদ বাবুর প্রতিবেদনে। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হন কয়েকজন।
বিএনপি জামাতের নেতাকর্মীরা ক্যাম্পাসে বিশৃঙ্খলার চেষ্টা চালাচ্ছে, অভিযোগ ছাত্রলীগের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ছাত্রদল এবং শিবিরের চিহ্নিত ক্যাডাররা হলে হলে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের উপরে যে নির্যাতন চালিয়েছে তার প্রতিবাদে ছাত্রলীগ এখানে অবস্থান করছে। শান্ত ক্যাম্পাসকে অশান্ত করার নামে যে পরিমাণ জ্বালাপোড়া আপনারা দেখেছেন, আমাদের সাধারণ স্টুডেন্টকে যে পরিমাণ মারধরি একটু আগে করেছে, তারা শান্তি পরিবেশের নামে ক্যাম্পাসকে অস্থিতিশীল করছে। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ থেকে একই অভিযোগ তুলেছেন মুক্তিযোদ্ধার সন্তানরাও। যারা আজকে নিজেদেরকে স্বঘোষিত রাজাকার বলেছেন তাদেরকে আমরা রাজাকার হিসেবে চিহ্নিত করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার থেকে বিতাড়িত করব এবং এদের ছাত্রত্ব বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমরা স্মারকলিপি প্রদান করব। অন্যদিকে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে আসা আন্দোলনকারীদের অভিযোগ, দাবি না মেনে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমরা চাচ্ছি না যে কোটা পুরোপুরি বাতিল হয়ে যাক, কিন্তু আমরা একটা সুন্দর সঠিক সংস্কার যাচ্ছি। সংসদে যদি আইন পাস করে সেক্ষেত্রে আমাদের কোটা সংস্কারে একটা সমাধান হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে বলছেন কোটা বিরোধী আন্দোলনের নেতারা। আমরা এই আন্দোলন থেকে পিছপা হচ্ছি না। বাংলাদেশের এই ছাত্র সমাজ যারা মেধাভিত্তিক বাংলাদেশ গঠনের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এই দাবি আদায়ের পূর্ব পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শাহবাগ সহ বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। আদালতের রায়ে অবমাননা করে কোটা আন্দোলনের শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করলে শক্ত হাতে দমন করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। যে চলমান যে কোটা আন্দোলনের বিষয়, সেটি একটি কোর্টের বিষয়, সুতরাং মহামান্য আদালত যে আদেশ দেবেন সেই আদেশের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সেটি মেনে নেওয়া প্রতিটি নাগরিকের একান্ত কর্তব্য এবং সেটি আদালতের নিয়ম মানতে আমরা বাধ্য। সুতরাং পুলিশ আমাদের যে সমস্ত কার্যক্রম পরিচালনা করবে সেগুলো সেটির প্রতি শ্রদ্ধা রেখেই হবে। যদি কেউ আমাদের আইন শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো ধরনের অপতৎপরতা চালাতে চান, সেটি যেই হোক সেটি শক্ত হাতে মোকাবেলা করা হবে। সরকারি চাকরিতে কোটা সংস্কার ইস্যুতে চলমান আন্দোলনে বিএনপির যোগসাজশ রয়েছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, আন্দোলনকারীদের জবাব দিতে স্বাধীনতার সপক্ষের সবাই প্রস্তুত রয়েছেন। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, কোটা বিরোধী আন্দোলনের আড়ালে এই আন্দোলনকে রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজাকারের চেতনা লালনকারীরাও রাজাকার। কোটা বিরোধী আন্দোলনে বিএনপির সমর্থন ও যোগসাজশ রয়েছে। অপশক্তিকে ছাড় দেয়া হবে না হুঁশিয়ারি উচ্চারণ করে কাদের বলেন, আন্দোলনের কুশীলব বিএনপি জামায়াত। কোটা সংস্কার নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত ব্যতিরেকে অন্য কোনো উপায় কিংবা বল প্রয়োগের মাধ্যমে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। একজন বীর মুক্তিযোদ্ধা কিংবা বঙ্গবন্ধুর আদর্শে কর্মী বেঁচে থাকতে শেষ রক্তবিন্দু দিয়ে স্বাধীনতা পরাজিত অপশক্তি অপতৎপরতা প্রতিরোধ করবে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, গতকাল রাতে যে ধরনের স্লোগান দেওয়া হয়েছে তা রাষ্ট্রবিরোধী। তিনি বলেন, কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকেছে, তা স্পষ্ট। কালকের স্লোগান এবং কালকের যেই সমস্ত উদ্ধত্তপূর্ণ স্লোগান এবং বক্তব্য, এতে প্রমাণিত হয় এটি কোটা বিরোধী আন্দোলন নয়, এটি রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে এবং কোমলমতি শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ব্যবহার করা হচ্ছে।
সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। কালো তালিকাভুক্ত এজেন্সি সহ বিভিন্ন কারণে 17,777 জন মালয়েশিয়া যেতে পারেননি। এ নিয়ে সুপারিশ সহ হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এ সংক্রান্ত এক রিটের আদেশ নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। আগামীকাল মঙ্গলবার প্রতিবেদন দেখে আদেশ দেবেন বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। এর আগে গত মাসে 30,000-এরও বেশি যুবককে মালয়েশিয়া পাঠানোর নামে অন্তত 20,000 কোটি টাকা লুটে নেওয়ার অভিযোগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চান হাইকোর্ট। গত 2রা জুন 30,000 যুবকের স্বপ্ন ভেঙে 20,000 কোটি টাকা লুট শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট করা হয়। দেশের উত্তর পূর্ব ও পশ্চিমাঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও বানভাসীরা রয়েছে দুর্ভোগে। এখনও পানিবন্দী অসংখ্য মানুষ, কোথাও বা দেখা দিয়েছে নদী ভাঙন। সার্বিক পরিস্থিতি আরও উন্নতি হতে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। আবহাওয়া অফিস জানিয়েছে ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি কমছে, যা আগামী 72 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ফলে ওই অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী 24 ঘন্টায় মহানন্দা ছাড়া উত্তর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি সমতলে হ্রাস পেতে পারে। আত্রাই নদী সংলগ্ন সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে শাহজাদপুরে বেড়েছে নদী ভাঙন। টাঙ্গাইলে সব নদীর পানি কমতে শুরু করেছে। এতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বানভাসীরা রয়েছেন দুর্ভোগে। বন্যার পানি কমার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন। জেলার 6টি উপজেলায় এখনও পানিবন্দী 47,000 মানুষ। জেলার 72টি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে। কুড়িগ্রামে নদ নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বসতবাড়ি থেকে পানি পুরোপুরি নেমে না যাওয়ায় দুর্ভোগে আছে অনেকেই। অনেক পরিবার গবাদি পশু সহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। নষ্ট হয়ে গেছে বীজতলা, পাট, বাদাম ও সবজি জাতীয় মৌসুমী ফসল। পানি নামিয়ে গেছে, খাওয়া দাওয়ার খুব কষ্ট। কাকুরি মতো জায়গা নাই, রাস্তার মধ্যে আসি, গরু আছে সব ধরি। ও রাস্তাঘাট বন্যায় ভাঙচুর হয়ে গেছে। সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। শুধু কুশিয়ারার ফেঞ্চুগঞ্জ ছাড়া সব নদীর পানি বিপদসীমার নিচে নেমেছে। জেলা প্রশাসন বলছে সিলেটের এখনো 5 লাখ মানুষ পানিবন্দী। আশ্রয় কেন্দ্রে রয়েছেন 8,000 মানুষ। গাইবান্ধায় নদ নদীর পানি কমতে শুরু করলেও চরাঞ্চলে পানিবন্দী মানুষের দুর্ভোগ বাড়ছে। অধিকাংশ বিদ্যালয় মাঠে পানি ওঠায় সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, সাঘাটা, ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের 90টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রয়েছে। ধান ক্ষেত ডুবে গেছে, গাছতলা ডুবে গেছে, পাট ডুবে গেছে, অনেক বাড়িতে পানি উঠছে। হাঁস মুরগির অসুবিধা, গরু ছাগলের অসুবিধা, মেলা ভেসাও গেছে। এদিকে রাজবাড়ীর পদ্মায় তীব্র স্রোতে ফেরি ও লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। পবিত্র আশুরা পালনে হোসেনি দালান, ইমামবাড়া সহ আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। জঙ্গি হামলার শঙ্কা না থাকলেও সাইবার ইউনিট সহ বিভিন্ন গোয়েন্দা বিভাগ কাজ করছে বলেও জানান তিনি। বিস্তারিত আহমেদ বাবুর প্রতিবেদনে। শিয়া সম্প্রদায়ের পবিত্র আশুরা পালনে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে সোমবার সকালে পুরান ঢাকার হোসনি দালান ইমামবাড়ায় আসেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। পরে সাংবাদিকদের তিনি জানান, হোসনি দালানের আশপাশের উঁচু ভবনে সাদা পোশাকধারীর পাশাপাশি দায়িত্বে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ডগ স্কোয়াড সহ থাকছে পর্যাপ্ত সিসি ক্যামেরাও। ঢাকাস্থ শিয়া সম্প্রদায়ের ধর্মীয় আচার, তাজিয়া মিছিল, পাঞ্জা মেলানো সহ অন্যান্য যে আয়োজন রয়েছে সেটির উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তাজিয়া মিছিলের সময় মিছিলের আগে পিছে ডানে বামে ব্যাপক ব্যবস্থা রাখা হয়েছে নিরাপত্তার।
বহিরাগতদের চেকিংয়ের মাধ্যমে প্রবেশ করতে হবে। সবাইকে চাকু, ছুরি বা দাহ্য পদার্থ না নিয়ে আসারও আহ্বান জানান ডিএমপি কমিশনার। তাজিয়া মিছিলকে কেন্দ্র করে আমাদের অতীতে জঙ্গি আক্রমণের ঘটনা যেহেতু আছে, সেহেতু এই বিষয়টিকে মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় আশুরা সুন্দরভাবে সম্পূর্ণ হবে বলেও আশাবাদী তিনি। মিছিলের ভেতরে পতাকা নেওয়ার একটি বিধান রয়েছে, সেটি যাতে বেশি উঁচু না হয়, ইলেকট্রিক তারের সাথে যাতে সংযোগ থাকতে না পারে সেজন্য। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। গ্রামীণ টেলিকমের কর্মচারীদের কল্যাণ তহবিলের প্রায় ২৬ কোটি টাকা আত্মসাতের মামলায় ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে পরবর্তী শুনানি ৫ই আগস্ট। ঢাকার বিশেষ জজ ৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে এই দিন নির্ধারণ করেন। সকাল ১১টার দিকে মহানগর দায়রা জজ আদালতে হাজির হন ডক্টর ইউনূস। তার পক্ষে সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে দেওয়ার আবেদন করেন আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। এর আগে গত ১২ই জুন ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন বিচারক। গত ২রা এপ্রিল ঢাকার সিনিয়র বিশেষ জজ আশামস জগলুল হোসেন দুদকের দেয়া চার্জশিট আমলে নিয়ে মামলাটি বিশেষ জজ আদালত ৪-এ বদলি করেন। চলতি বছরের ৩০শে জানুয়ারি ২৬ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় দুদক। সরকারের সঙ্গে আলোচনার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রত্যয় স্কিম বাতিল, শিক্ষকদের সুপার গ্রেড দেওয়া ও স্বতন্ত্র বেতন স্কেল প্রণয়নের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারা বলছেন, এরই মধ্যে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে, তবে এখনও সমাধান হয়নি। গঠনমূলক সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। জনঘনত্ব বাড়ার ফলে ঢাকার পরিবেশ হুমকির মুখে। বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত নগরায়নের কারণে বিশ্বের বাসযোগ্য শহরগুলোর তলানিতে অবস্থান করছে ঢাকা। পরিবেশ উন্নয়নে তৃণমূল পর্যন্ত শক্তিশালী তত্ত্বাবধায়ক নিয়োগ ও বাজেটে বরাদ্দ বাড়ানোর পরামর্শ তাদের। শিউলি শবনমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন ইয়াকুব লিটু। ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কেটে এভাবে বানানো হয়েছে কংক্রিটের জঞ্জাল। উদ্যানে নির্মাণ কাজ করা যাবে না এমন আইন থাকলেও গত কয়েক বছরে রাজধানীর বেশিরভাগ উদ্যানেই শোভা বাড়ানো ও উন্নয়নের নামে কাটা হয়েছে শত শত গাছ। বিশেষজ্ঞরা বলছেন, একটি আদর্শ শহরে 25% গাছ থাকে, ঢাকায় আছে 11%-এর কম। ঢাকার বাসিন্দারা বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু সেবন করছে এবং দিন দিন তাপমাত্রা বাড়ার হার ঊর্ধ্বমুখী। সেখানে এভাবে প্রতিনিয়ত গাছ কাটা হলে পরিবেশ বিপর্যয় আরও বাড়বে। উদ্যানে কিভাবে কপি হাউসের সব করে, এবং আপনি যদি সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছিল যান, দেখবেন যে হচ্ছিল কত কনস্ট্রাকশন তার ভিতরে হচ্ছিল, উন্নয়নের নামে হচ্ছিল করছে। জাস্ট কিছু মানুষের উন্নয়নের জন্য পকেট ভারী করা ছাড়া আমরা এটা কিছু মনে করি না। আন্তর্জাতিক গবেষণাগুলো বলছে, কোনো শহরের জনসংখ্যা 70 লাখের উপর চলে গেলে সেখানে বিনিয়োগ করলেও তার কাঙ্ক্ষিত ফল আসে না। ঢাকা এখন এমন পরিস্থিতির মুখে। বিশ্বের বাসযোগ্য শহরগুলো নিয়ে প্রতি বছর প্রকাশিত তালিকায় ঢাকার অবস্থান থাকছে তলানিতে। বিশেষজ্ঞরা বলছেন, সমস্যাগুলো চিহ্নিত হলেও ঢাকার এমন বাড়তি জনসংখ্যার চাপে পরিস্থিতি বদলানো প্রায় কঠিন হয়ে পড়েছে। এমন অবস্থায় পরিবেশের এবং উন্নয়নের সার্বিক সুফল পেতে ঢাকাকে পরিকল্পিত উপায়ে বিকেন্দ্রীকরণ করার পরামর্শ দিচ্ছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, গত এক দশকে প্রকৃতিকে গুরুত্ব না দিয়ে উন্নয়ন কাজ করায় এই বিনিয়োগ ঢাকাকে টেকসই করতে পারেনি। প্রশাসনিক বা অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ না হওয়ায় মানুষ প্রতিনিয়ত ঢাকামুখী হচ্ছে, ফলে পরিবেশের মান দিন দিন আরও নিম্নমুখী। চাকরির বাজার সম্পূর্ণটাই হচ্ছে ঢাকা শহরে। বিসিএস কোচিং করবে সেটাও আমাদেরকে ঢাকাতে এসে করতে হয়। ভালো লেখাপড়ার স্কুল সেখানেও ঢাকাতে, ফলে ঢাকাতে একটা বড় চাপ আমাদের হচ্ছিল পড়ে গেছে। এখানে প্রায় 49,000 মানুষ প্রতি বর্গ কিলোমিটারে হলো বসবাস করতেছে, ফলে এটাকে ধারণ করার ক্ষমতা মতো এই ঢাকা শহরের। পরিবেশ উন্নয়নে রাজনৈতিক সদিচ্ছা, সেবা সংস্থার মধ্যে সমন্বয় জোরদার এবং মাঠ পর্যায়ে পরিবেশ উন্নয়নে স্বয়ংসম্পূর্ণ তত্ত্বাবধায়ক নিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। সংশ্লিষ্ট কাস্টোডিয়ানদের ভিতরেই কোঅর্ডিনেশনের অভাব রয়েছে। এই কোঅর্ডিনেশন করলে
এই রাস্তা খোঁড়াখুড়িগুলো সারা বছরব্যাপী এভাবে বিশৃঙ্খলভাবে হবে না, এবং তখন যানজটও কমে আসবে, বায়ু দূষণ কমে আসবে, শব্দ দূষণ কমে আসবে। পরিবেশ বিষয়ে শিক্ষা ও গবেষণা বাড়াতে বিশ্ববিদ্যালয়গুলোতে পরিবেশ বিজ্ঞানকে একাডেমিক বিষয় হিসেবে গুরুত্ব দিয়ে স্থান দেওয়ারও পরামর্শ তাদের। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। রাতে নাজিরের গাঁও কাওয়ারটুক 1253 নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কয়েকজন বাংলাদেশি সীমান্তে গেলে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে ভারতীয় খাসিয়ারা। এদের ঘটনাস্থলে মারা যান কালাইরা করবলাটুক গ্রামের আলী হোসেন ও কাউসার আহমেদ। খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করে নিয়ে আসে বিজিবি। এবারে বাণিজ্য সংবাদ। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সাধারণ সভার সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বারের সভাপতি জসিমউদ্দিন। ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম সহ পরিচালক ও উদ্যোক্তা শেয়ার হোল্ডারদের উপস্থিত ছিলেন। 2023 সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের আর্থিক বিবরণী সহ লাভ লোকসান নিয়ে আলোচনা হয়। ব্যাংকে যাতে খেলাপি ঋণ না হয় সেজন্য সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়। শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সরকারের বদনাম নিয়ে ভাবি না, দুর্নীতিবাজদের কোনো ছাড় নয় বললেন প্রধানমন্ত্রী। কোটা বিরোধীদের চেতনা নিয়ে প্রশ্ন। কোটা আন্দোলনকারীদের রাজাকার স্লোগানে নিন্দার ঝড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। বিশৃঙ্খলার বিরুদ্ধে পুলিশের হুঁশিয়ারি। কোটা আন্দোলনের কুশীলব বিএনপি জামায়াত বললেন ওবায়দুল কাদের। আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। কালো তালিকাভুক্ত এজেন্সির কারণে মালয়েশিয়া যেতে পারেনি 17,500 যুবক। হাইকোর্টে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবেদন, কাল আদেশ।